নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। ভারত বিদ্বেষ যেন একবারে মাত্রা ছাড়াচ্ছে। মৌলবাদী যারা বাংলাদেশে রয়েছে কীভাবে তারা ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে সেই সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। কখনো বা জাতীয় পতাকাকে অবমাননা করছে, কখনো বা ভারতের সম্পর্কে ভিত্তিহীন কিছু মন্তব্য করছে, যেগুলো কোনো মানেই হয় না। এবং সাম্প্রতিককালে আমরা তো দেখলাম এই সমস্ত যখন ঘটনাগুলো ঘটছে, একজন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো ইউনূস সরকার। তাকে জামিনের জন্য যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো বা তার আইনজীবী যারা রয়েছে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে, এমনকি আইসিইউতে ভর্তি হতে হচ্ছে। আবার পরবর্তীতে দেখলাম যখন তার নির্দিষ্ট দিনে জামিন মামলার শুনানি, সেখানে চিন্ময় প্রভুর যারা আইনজীবী ছিল তারা ভয়েতেই এক প্রকার হাজির হতেই পারল না। একটা গণতান্ত্রিক দেশে এই জিনিসগুলো কিন্তু কাম্য নয়। তাহলে কি বাংলাদেশ এখনও পর্যন্ত গণতান্ত্রিক রয়েছে? তো প্রশ্ন তো সেটাই, কারা দেশটা চালাচ্ছে সেগুলোও আমরা দেখছি। ধর্মগোড়া ধর্মান্ধ কিছু মানুষ তারা এই বাংলাদেশকে হাতে নিয়েছে এবং তাদের ইচ্ছা মতো চালাতে চাইছে, যেন সমস্ত কিছু হাতের মোয়া হয়ে গিয়েছে। দেশটা যেন মুদির দোকান চালানোর মতো ব্যাপার তাদের কাছে মনে হচ্ছে। কিন্তু এই সরকারের নেতৃত্বে, এই যে অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে এবং তার সাঙ্গপাঙ্গ যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা রয়েছে, তারা জানে না ভারতের সাথে পাঙ্গা নিলে কী হতে পারে এবং একটা দেশ পরিপূর্ণভাবে একটা সুস্থভাবে চালাতে গেলে কীভাবে একটা দেশকে গড়ে তুলতে হয়, দেশের পরিকাঠামো কোন কোন দিকগুলোতে নজর রাখতে হয়। কার্যত এই সমস্ত মানুষরা মনে হয় না এই সমস্ত কিছু জানে। প্রথমেই আমরা দেখতে পেলাম সেই ভারতকে তারা অসম্মান করছে, যে ভারত ৭১ সালে এই মুক্তিযোদ্ধায় সহযোগিতা করলো। কার্যত বাংলাদেশের জন্মই হয়তো হতো না যদি সেই সময় ভারত সরকার সহযোগিতা না করত। এবং কোথাও না কোথাও দেখছি এই যে মৌলবাদী যারা রয়েছে বর্তমান সরকারের, তারা কোথাও না কোথাও এই যে ভারতের সহযোগিতা বা মুক্তিযোদ্ধা বলে একটা যে ঘটনা ঘটেছে, কার্যত তার কারণেই যে বাংলাদেশের জন্ম এবং সেই জন্ম নেওয়ার পিছনে ভারতের একটা অপরিসীম ভূমিকা রয়েছে। কার্যত সেটাকেই তারা কোথাও না কোথাও মুছে ফেলতে চায়, অস্বীকার করতে চায় এই সমস্ত মৌলবাদীরা। তো আমরা দেখলাম এই যে বর্তমান জটিলতা দুই দেশের মধ্যে তৈরি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে বিষ উগড়াচ্ছে, সেগুলো ভারতীয় হিসাবে মেনে নেওয়াটা বোধহয় সহজ নয়। তাদের নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট ভারতীয় রাজনৈতিক দলের ওপর অবশ্যই রাগ থাকতে পারে, কিন্তু একটা দেশের, সর্বোপরি একটা দেশের ওপর রাগ করাটা কি সমীচীন হয়েছে? বা তারা যে কাজগুলো করছে সেগুলো কোনো মানবিক কাজ কি মনে হয়? একটা দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করছে, এটা কি মেনে নেওয়া যায়? তাদের ব্যক্তিগত যদি রাজনৈতিক দল, একটা ভারতের রাজনৈতিক দলকে তারা পছন্দ না করে, সেই দলটার বিরুদ্ধে কথা বলে সীমিত থাকুক, কিন্তু সর্বোপরি একজনের ওপর রাগ নিয়ে সেটা পুরো জাতিকে অবমাননা করা, পুরো দেশটাকে অপমান করা, এটা তো বুদ্ধিমানের পরিচয় হয় না। এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ভারত বিদ্বেষ, এই সমস্ত কিছুই যখন ঘটছে, আমরা দেখলাম তারপরেই তারা আজটা কিন্তু ভারতবর্ষে এসে পড়ল। কার্যত একতরফা একটা দেশের নামে বদনাম করে যাবে, সেই দেশ চুপ করে থাকবে, এটা তো ভাবাও ভুল। কার্যত তার প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখলাম একাধিক রাজ্যে এই বাংলাদেশিদের বয়কট করলো। বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, মালদহ থেকে শুরু করে ত্রিপুরা রয়েছে এবং পরবর্তীতে আরও একটা নাম যোগ হলো, তারাও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে এই বাংলাদেশিদের কোনো হোটেল ভাড়া দেওয়া হবে না। এবং সেটা হলো হিমন্ত বিশ্ব শর্মার আসাম সরকার এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে বাংলাদেশের পরিস্থিতি বা ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী যেভাবে ভারতকে অকথ্যভাবে আক্রমণ করছে, অপমান করছে, সেগুলো মেনে নেওয়া যায় না। তাই তারাও সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাংলাদেশিদের এবার থেকে আসামে কোনো হোটেল ভাড়া দেবে না আসাম সরকার।